সবথেকে বড় আপডেট হচ্ছে বিরোধী দলনেতা হিসেবে নাম প্রস্তাব করা হলো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। উপ বিরোধী দলনেতা হিসেবে নাম প্রস্তাব করা হলো সন্দীপন সাহা এবং জাভেদ খান, প্রাক্তন মন্ত্রী জাভেদ খানের নাম প্রস্তাব করা হলো। সেই সঙ্গে চিফ হুইপ, বিধানসভা চিফ হুইপ হিসেবে আখরুজ্জামানের নাম কিন্তু প্রস্তাব করা হলো। অর্থাৎ 2/3 মেজরিটি যেটা প্রয়োজন ছিল, সেই 2/3 মেজরিটি রয়েছে তাদের কাছে। যে 2/3 মেজরিটি থাকার জন্য, বিরোধী দল হওয়ার জন্য যে মেজরিটি দরকার, সেই মেজরিটি যে তাদের কাছে রয়েছে সেটা কিন্তু সন্দীপন সাহা সেটা স্পষ্ট করে দিলেন। অন্তত পক্ষে 57 থেকে 60 জন বিধায়ক তারা কিন্তু ইতিমধ্যেই বিধানসভায় এসে সশরীরে হাজিরা দিয়েছেন সেই মেজরিটি প্রমাণ করবার জন্য স্পিকারের কাছে। অর্থাৎ এবারে বলাই চলে তৃণমূলের যে বিদায় ডঙ্কা বেজে গিয়েছিল 4 তারিখ মে মাসের, আজকের 3 তারিখ, অর্থাৎ ঠিক 1 মাস হওয়ার একদিন আগেই তৃণমূলের বিদায় ঘণ্টা বেজে গেল একেবারে পশ্চিমবাংলা থেকে। যেই তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন বিরোধী দলের ভূমিকা পালন করেছে, পরবর্তীকালে 15 বছর শাসকের ভূমিকা পালন করেছে, 1 মাস যেতে না যেতেই সেই দলটা একেবারে লাটে উঠে গেল বলা চলে। সেই দলের আর কোনো ভূমিকাই রইল না। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দম্ভ, যে প্রত্যেকটা আসনে আমিই প্রার্থী, আমরাই প্রার্থী, আমাদেরকে দেখি ভোট দিন, সেই দম্ভ চূর্ণ হয়ে গেল, সেই দর্প চূর্ণ হয়ে গেল বলা চলে। আর কিছুক্ষণের অপেক্ষা, স্পিকার ঘোষণা করে দিলেই কিন্তু এবারে নতুন যারা তৃণমূল, যারা আদি তৃণমূল বলে নিজেদেরকে বিধানসভা কক্ষে দাবি করেছেন, সেই আদি তৃণমূলই কিন্তু নতুন বিরোধী দলের দায়িত্ব পেতে চলেছেন বলে আমরা বিধানসভা সূত্র মারফত খবর পাচ্ছি। শ্যামাশ্রী, একেবারে শঙ্করদেব, এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবিটা উঠে আসছে বিধানসভা থেকে, একের পর এক ঐতিহাসিক মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি, যে মুহূর্ত হয়তো কখনো দেখেনি বাংলা, যে একটা 15 বছরের প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পর সেখানে একেবারে মাত্র 1 মাসের হেরফেরে একের পর এক পরিবর্তন। তাহলে কি বলবে, এই 15টা বছর ঠিক কতটা শাসিত হয়েছে বাংলার মানুষ, বা এই 15টা বছর এই যে দলটা, তাদের অন্দরে ঠিক কতটা ক্ষোভ ভস্মীভূত ছিল এতদিন ধরে? একেবারেই তাই। দেখো, শুধুমাত্র সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ তো আমরা ইভিএমেই দেখেছি, ভোটের রেজাল্টে দেখেছি, ভোটের পার্সেন্টেজে দেখেছি। দলের বিক্ষুব্ধ বিধায়কদের মধ্যেও যে ক্ষোভের বহিঃপ্রকাশ, সেটা এখন বিধানসভায় দেখা যাচ্ছে, বিধানসভা চত্বরের ভেতরে দেখা যাচ্ছে। যখন তারা একেবারে দল ভেঙে নিজেদের দল থেকেই বেরিয়ে তারা অন্য দল করে নিজেদের বিরোধী বলে দাবি করছেন, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্র্যাটেজি, যেখানে আইপ্যাকের স্ট্র্যাটেজি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন উঠতো, সেই স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন যে উঠতো তার সঙ্গত কারণ রয়েছে। সেই কারণটা কিন্তু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আজকের এই নতুন দিন, আজকের এই ঐতিহাসিক দিন, সেটা কিন্তু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় কন্ট্রোল করতে পারেননি তৃণমূলকে, কন্ট্রোল করতে পারেননি সরকারকে, কন্ট্রোল করতে পারেননি নিজের দলের বিধায়কদের। অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা প্রসঙ্গেই মাঝে মধ্যে বলতেন যে দরজা খোলা রয়েছে, আমরা দরজা খুলে দিলেই হু হু করে বিধায়করা ঢুকে পড়বেন বিজেপির, হু হু করে এমপিরা ঢুকে পড়বে বিজেপির। আজকে দেখা যাচ্ছে দরজা বন্ধ, জানলা দিয়ে বিধায়করা বেরিয়ে যাচ্ছে অন্য দল গড়বে বলে। সেটা কিন্তু একেবারে অবশ্যই 15 বছরের একটা শাসক দলের কাছে একটা লজ্জার ঐতিহাসিক দিন তো বলাই চলে। শ্যামাশ্রী, একবারে অন্যদিকে দাঁড়িয়ে শঙ্করদেব, এই মুহূর্তে যে ছবিটা উঠে আসছে, যে বিধায়কদের সংখ্যা কিন্তু ক্রমশ বাড়ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে 60 জন বিধায়কের মধ্যে ইতিমধ্যে বিধানসভা চত্বরের কি ছবি, বা এই মুহূর্তে তোমার কাছে কি কি খবর রয়েছে, যে কতজন এই মুহূর্তে প্রবেশ করলেন, কি জানতে পারছো বিধানসভা চত্বরে এই মুহূর্তে ছবিটা? এক এক করে বিধায়করা কিন্তু সকাল 10:30টার পর থেকে প্রবেশ করা শুরু করেছিলেন। সকাল 10:30টায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজে প্রবেশ করেন, তারপরে সন্দীপন সাহা, শিউলি সাহা, জাভেদ খান, চন্দ্রনাথ সিনহা, এরকম বহু বিধায়ক কিন্তু তারা প্রবেশ করা শুরু করেন এক এক করে। এবং এই মুহূর্তে 57 থেকে 60 জন বিধায়ক তারা কিন্তু এই মুহূর্তে বিধানসভা কক্ষে উপস্থিত রয়েছেন। অর্থাৎ যেই একটা উল্লেখযোগ্য পয়েন্ট তোমাকে তুলে ধরি, কিছুদিন আগে একটা এমএলএদের নিয়ে বৈঠক ছিল কালীঘাটে, যেখানে বিধায়কদের মধ্যে 80 জন বিধায়কদের মধ্যে হাতে গোনা 19 থেকে 20 জন বিধায়ক উপস্থিত ছিলেন, বাকি 60 জন অনুপস্থিত ছিলেন। তাদের মধ্যে, সেই অনুপস্থিত তালিকার মধ্যে অধিকাংশ বিধায়ক, প্রায় সব বিধায়ককে কিন্তু আজকে দেখা যাচ্ছে বিধানসভাতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাতে হাত মিলিয়ে তারা বিরোধী দল গড়বেন বলে তারা কিন্তু চিঠি দিয়েছেন স্পিকারকে, এবং সেই চিঠি কিন্তু গ্রহণ করেছেন স্পিকার, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। এবারে আজকেই সেই বিরোধী দল ঘোষণা হয় কিনা, নাকি যিনি স্পিকার রয়েছেন মাননীয় স্পিকার তিনি সেটাকে বিবেচনার জন্য রেখে দেন, সেটা কিন্তু আর কিছুক্ষণের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। শ্যামাশ্রী, শঙ্করদেব, বাংলার রাজনৈতিক প্রেক্ষাপট আমরা যদি একটু ঘুরে দেখি, আজ থেকে 15 বা 20 বছর আগেও যদি যাই, বা যদি আমরা কংগ্রেস সিপিএম আমলেও যাই, এই আসল নকল এই তকমাটা কি কোনোদিনও আমরা দেখতে পেয়েছি, বা আসল নকল এই শব্দগুলো কি কোনোদিনও ব্যবহার হয়েছে? এই শব্দ দুটো খুবই নতুন বলে কি মনে হচ্ছে না?
তাই দেখো, যখন কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস গঠন হয় তখন কিন্তু একেবারে নতুন তৃণমূল কংগ্রেস গঠন হয়েছিল। যেই চারজন সেই তৃণমূল কংগ্রেস গঠন করেছিলেন তার মধ্যে অন্যতম ছিলেন যাকে বিরোধী দলনেতা হিসেবে প্রস্তাব করা হয়েছিল এবছর, শোভনদেব চট্টোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, মুকুল রায় এবং সুব্রত বক্সী। অর্থাৎ এই চারজনের মধ্যে চারজনই কিন্তু আর এই মুহূর্তে এই যে বিক্ষুব্ধ বিধায়ক তাদের মধ্যে না থাকলেও সেইভাবে উল্লেখযোগ্যভাবে তারা কিন্তু নেই। আর সেই পরিপ্রেক্ষিতে যখন যেটা গঠন করা হয়েছিল সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস, অর্থাৎ কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস। পরবর্তীকালে এরকম একটা দল ভেঙে সেই দলেরই নকল আসল আদি নব্য এরকম কোনো দ্বন্দ্ব প্রকাশ্যে এসছে বলে কিন্তু জানা নেই। বিজেপিতে একটা সময় আদি নব্যের একটা চলন ছিল, কিন্তু সেটা কখনোই দল ভেঙে নিজেদের দলের বাইরে বেরিয়ে নতুন দল তৈরি করার ক্ষেত্রে নয়। তৃণমূল কিন্তু বরাবরই নজির সৃষ্টি করেছে, সেটা একেবারে গঠনতন্ত্রমূলক রাজনীতির ক্ষেত্রে হোক, সেটা কখনো সিন্ডিকেটের ক্ষেত্রে হোক, সেটা কখনো দুর্নীতির ক্ষেত্রে হোক, সেটা কখনো গণধর্ষণকে সাজানো ঘটনা বলার ক্ষেত্রে হোক, অথবা কখনো নিজেদের দল ভেঙেই নতুন দল করা হোক। সুতরাং বরাবরই তৃণমূল কিন্তু নেগেটিভলি একটা নজির সৃষ্টি করেছে। সেই নজির সৃষ্টিটাও কিন্তু আজকের একটা দেখা যাচ্ছে যে উল্লেখযোগ্য দিক খুলে দিচ্ছে বাংলার রাজনীতিতে, যেখানে তৃণমূলেরই বিধায়ক, যারা তৃণমূলের টিকিটে তৃণমূলের সিম্বলে জোড়াফুল সিম্বলে জিতে বিধায়ক হয়েছিলেন, তারাই তৃণমূল ভেঙে নতুন তৃণমূল গড়ার জন্য একেবারে উঠে পড়ে লেগেছেন। শ্যামাশ্রী, এই যে নতুন তৃণমূল আবারও গঠিত হতে চলেছে এবং তারা নিজেদেরকে আসল তৃণমূল বলে দাবি করছেন, সেখানে দাঁড়িয়ে তাদের স্ক্যানারে আর ঠিক কাদের কাদের নাম উঠে আসতে পারে বলে তুমি সন্দেহ করছো বা তোমার কাছে আভাস রয়েছে, কিছু কি জানতে পারছো? একেবারে চন্দ্রনাথ সিনহা রয়েছে, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত আস্থাভাজন ছিলেন। কাজল শেখ রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত আস্থাভাজন ছিলেন। এবং সেখানে জাভেদ খান, যাকে প্রাক্তন মন্ত্রী ছিলেন, শিউলি সাহা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, এরকম মানে একাধিক নাম গুণে শেষ করা যাবে না, এরকম নাম যারা কিন্তু একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় আস্থাভাজন ছিলেন একটা সময়। সেই নামগুলো কিন্তু এবারে মমতা বন্দ্যোপাধ্যায় গলার কাঁটা হয়ে গেল। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় একজন এমএলএও নন, এমপিও নন, তিনি কোনোভাবে বিরোধী দলনেতাও হতে পারবেন না, কারণ তিনি ভোটেই জেতেননি, ভবানীপুরে নিজের আসনে গোহারা হেরে বসে আছেন। সেই পরিপ্রেক্ষিতে এবারে তার দল বিরোধী দলের তকমাটাও হারাতে চলেছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ইতিহাসে একটা বড় ধাক্কা বলা চলে। শ্যামাশ্রী, একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে আজকের দিনে দাঁড়িয়ে এই দিনটা তার কাছে কতটা বলা যায় যে কতটা অনভিপ্রেত বা কতটা তার কাছে অপমানের, কি বলবে তুমি যদি তোমার জায়গা থেকে তোমাকে যদি জিজ্ঞাসা করি? দেখো, অপমানের তো বটেই, সেই সঙ্গে কিছুটা তার গাফিলতিও বলা চলে। কারণ যেভাবে একজন আনকোড়া একজন নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাত্র রাজনীতি করে উঠে আসা নেতা বলা হলেও তার ছাত্র রাজনীতির কি ভবিষ্যৎ এর আগের ইতিহাস রয়েছে সেটা আমরা কেউই জানি না। তাকে নাকি ছাত্র রাজনীতি করতে দেখা গিয়েছে। 2014 সালের পরে হঠাৎ একজন উত্থান নেতাকে এভাবে দলের একজন সেকেন্ড ইন কমান্ড করে দেওয়া, সর্বভারতীয় সাধারণ সম্পাদক করে দেওয়া, দলের একেবারে 50%-রও বেশি রাজ তার হাতে তুলে দেওয়া, আইপ্যাকের সঙ্গে একটা সামঞ্জস্যের অভাব তৈরি হওয়া, বহু বিধায়ক যারা আজকে মুখ খুলছেন, বিরোধী দলের বিরোধী বিক্ষুব্ধ বিধায়ক হিসেবে মুখ খুলছেন, তারা কিন্তু সবার আগে যে নাম দুটো বলছেন সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দম্ভ, দুই হচ্ছে আইপ্যাকের দম্ভ। অর্থাৎ আইপ্যাকের বিরুদ্ধে যে মুখ খোলা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে লিডারশিপের একটা অভাব, সেই দুটোর মিশেলে যে তৃণমূল কংগ্রেসের এই ভরাডুবি, সেটা কিন্তু এক বাক্যে নিশ্চিত। শ্যামাশ্রী, এই মুহূর্তে দাঁড়িয়ে আছে কি কি নতুন প্রেক্ষাপট উঠে আসতে পারে বলে মনে করছো? আজকে বাংলার রাজনৈতিক ইতিহাসে যে একের পর এক ঐতিহাসিক আমরা প্রেক্ষাপট দেখতে পাচ্ছি, এই মুহূর্তে দাঁড়িয়ে আছে কি কি উঠে আসতে পারে বলে তুমি মনে করছো? যেহেতু তুমি একের পর এক আপডেট আমাদের সামনে তুলে ধরছো, আর কি কি আসতে পারে বলে মনে করছো? দেখো, নতুন আপডেট বলতে যেটা উঠে আসতে পারে, যখন বিধায়করা বেরোবেন তারা কি বলেন এবং বিধানসভা কক্ষে আসলে কি আলোচনা হয়েছে, স্পিকার কি বলেছেন, বা এই যে যারা বিক্ষুব্ধ বিধায়ক তাদের তরফ থেকে ঠিক কি বলা হয়েছে, সমস্ত বিষয়টা একেবারে খোলসা হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই। এবং যে সই করা অ্যাপ্লিকেশন যেটা স্পিকারের কাছে দেওয়া হয়েছে, সেই অ্যাপ্লিকেশনে কি লেখা হয়েছে, কি কি মেরিটস দেওয়া হয়েছে, সমস্ত কিছুই কিন্তু সেটা পরিষ্কার হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই। শ্যামাশ্রী, এবং অবশ্যই পরিষ্কার হয়ে গেলে সেই খবর আমরা সবার আগে এনএলবি দর্শকদের কাছে একেবারে তুলে ধরবো। একেবারে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শঙ্খদীপ মুখার্জি।